হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা পলিটেকনিকের ফিজিক্স 2 এর 7 নম্বর যে অধ্যায়টা আছে, আলোর প্রতিফলন, এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে রচনামূলক প্রশ্নটা প্রায় প্রতিবারই কিন্তু পরীক্ষার মধ্যে আসে, সুতরাং এটা খুবই খুবই কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের জন্য। রচনামূলক যে প্রশ্নটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল হচ্ছে 1/f। এই সূত্রটার যে প্রতিপাদনটা আছে, এই প্রতিপাদনটা কিন্তু পরীক্ষার মধ্যে আসে। এটা প্রায় প্রতিবারই কিন্তু আসে, ঠিক আছে, এবং এটা আসে মূলত অবতল দর্পণের ক্ষেত্রে। তো আমরা আজকে অবতল দর্পণের ক্ষেত্রে এই প্রমাণটা আলোচনা করব। তো এর আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমরা দর্পণের যে বেসিক গুলো আছে সেই বেসিক গুলো আলোচনা করেছিলাম। যাদের বেসিকটা সমস্যা, মানে দর্পণ চিনতে সমস্যা, কোন দর্পণ কাকে বলে, বা দর্পণের যে বিভিন্ন বিন্দু আছে, বিভিন্ন রেখা আছে, দর্পণ সম্পর্কিত যা কিছু আছে, এগুলো আমরা আগের একটা ভিডিওতে আলোচনা করেছিলাম। তোমাদের যাদের জানা দরকার তারা চাইলে সেটা দেখতে পারো। আর যারা জাস্ট রচনামূলক প্রশ্নটা লিখবা তারা আজকের ভিডিওটা দেখলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আমরা যেহেতু অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করব, তো শুরুতে আমরা একটা অবতল দর্পণ অঙ্কন করি। তাহলে আমরা শুরুতে যে কোনো একটা অবতল দর্পণ নেব, ঠিক আছে। তাহলে আমরা এটা ধরে যে এটা হচ্ছে একটা অবতল দর্পণ। তো অবতল দর্পণ কখন হবে? যখন আমরা এই দিকে পাড়া লাগাবো। তাহলে এইদিকে আমরা পাড়া লাগাইলাম, অর্থাৎ উত্তল পার্শ্বে যদি আমরা পাড়া লাগাই, তাহলে এই যে অবতল যে পার্শ্বটা আছে এই পার্শ্বটা দর্পণ হিসেবে কাজ করবে। তখন আমরা এটাকে বলতে পারি হচ্ছে একটা অবতল দর্পণ। তো এই অবতল দর্পণের আমরা একটা নাম দেই, ধরো যে এম এম প্রাইম। এটা হচ্ছে একটা অবতল দর্পণ। আর এখানে অবতল দর্পণের এটা হচ্ছে প্রধান অক্ষ। তো এখানে আমরা এই বিন্দুটার নাম দিলাম ধরো যে পি প্রাইম, ঠিক আছে। তো এই অবতল দর্পণের একটা কি আছে, বক্রতার কেন্দ্র আছে। তো আমরা এখানে বক্রতার কেন্দ্রটাকে প্রকাশ করলাম হচ্ছে সি দ্বারা। তারপর এর কি আছে, এর ফোকাস বিন্দু আছে। তো আমরা এই ফোকাস বিন্দুটাকে প্রকাশ করলাম হচ্ছে এফ দ্বারা। তো এইটা হচ্ছে মূলত একটা অবতল দর্পণ। তো সূত্রটা প্রমাণ করার জন্য আমাদের একটা বস্তু নিতে হবে এবং সেটা প্রতিবিম্ব গঠন করতে হবে। তো আমরা ধরে নিলাম যে প্রধান অক্ষের উপর এই জায়গায় কোনো একটা বিন্দু আছে। তো এই বিন্দুটা ধরে নিলাম যে এ বিন্দু। তাহলে এটা কি বিন্দু? এটা হচ্ছে এ বিন্দু। তো এই এ বিন্দু থেকে একটা আলোক রশ্মি যদি এই দর্পণের মধ্যে আপতিত হয়, তাহলে ধরলাম যে এই এ বিন্দু থেকে একটা আলোক রশ্মি এই দর্পণের মধ্যে আপতিত হইল। তো আপতিত হওয়ার পর সেটা কি হবে? প্রতিফলিত হবে। তো মনে করি যে সেটা প্রতিফলিত হওয়ার পর এই দিক বরাবর চলে আসে। তাহলে এইটা আপতিত হয় হচ্ছে বি বিন্দুতে, এবং এইটা যখন প্রতিফলিত হয়ে ফিরে আসে তখন সেটা এই যে এটা প্রধান অক্ষ, এই প্রধান অক্ষকে পি বিন্দুতে ছেদ করে। তাহলে প্রধান অক্ষকে কোন বিন্দুতে ছেদ করলো? পি বিন্দুতে ছেদ করলো। এরপর আমরা কি করব? এরপর আমরা এই যে সি কমা বি এটা যোগ করে দেব। তাহলে এই যে সি কমা বি এইটা আমরা এখানে যোগ করে দেব। তো আমরা এখানে এটা যোগ করে দিলাম। তো এখানে দর্পণের ক্ষেত্রে আমরা যেগুলো অঙ্কন করছি এইগুলো আমরা এখানে বোর্ডের মধ্যে লিখে দেব, ঠিক আছে। তো আমরা শর্টকাট এখানে লিখি। তাহলে মনে করি আমরা যে দর্পণটা নিলাম সেই দর্পণটা এখানে লিখি। মনে করি এম পি প্রাইম এম প্রাইম একটি অবতল দর্পণ, একটি অবতল দর্পণ। তারপর কি করছি, এ বিন্দু হতে একটি রশ্মি দর্পণের বি বিন্দুতে আপতিত হয়ে প্রতিফলনের পর তো প্রতিফলনের পর কি করছে দেখো তো, প্রধান অক্ষকে পি বিন্দুতে ছেদ করছে। তাহলে প্রতিফলনের পর প্রধান অক্ষকে পি বিন্দুতে ছেদ করে। তারপর আমরা কি করছি, এই সি বিন্দু এবং বি বিন্দু যোগ করছি। তাহলে আমরা এখানে লিখবো যে বি কমা সি যোগ করি।
তাহলে যখন এই যে বি কমা সি যোগ করলাম তখন এইখানে এইটা কিন্তু একটা অভিলম্বের মতো হয়ে কাজ করতেছে, ঠিক আছে। তো এখানে দেখো যে এই যে রেখাটা, এই রেখাটা হচ্ছে আপতিত রশ্মি, আর এই যে রেখাটা এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, ঠিক আছে। তার মানে এইখানে যে কোণটা উৎপন্ন হবে সেটা হবে হচ্ছে তোমার আপতন কোণ, আর এখানে যে কোণটা উৎপন্ন হবে সেটা হবে তোমার কি প্রতিফলিত কোণ। আমরা তো প্রতিফলনের সূত্র অনুসারে কি জানি, আমরা জানি যে আপতন কোণ এবং প্রতিফলন কোণটা কি হয়, সমান হয়। তাহলে এখানে আপতন কোণ কোনটা, আপতন কোণ হচ্ছে এ বি সি। তাহলে প্রতিফলনের সূত্র অনুসারে তাহলে আমরা লিখতে পারি যে প্রতিফলনের সূত্র অনুযায়ী, তাহলে প্রতিফলনের সূত্র অনুযায়ী কি হবে, এই কোণ এবং এই কোণটা সমান হবে। তাহলে কোণগুলোর নাম কি, কোণগুলোর নাম হচ্ছে কোণ এ বি সি ইজ ইকুয়াল, তাহলে কোণ এ বি সি এবং কোণ সি বি পি, তাহলে কোণ সি বি পি, তাহলে এই দুইটা কোণ কি হবে, এই দুইটা কোণ মূলত সমান হবে। এটা কোন নিয়ম অনুসারে, প্রতিফলনের সূত্র অনুসারে, ঠিক আছে। তো এখন দেখো যে এই কোণ এবং এই কোণ যদি সমান হয় তার মানে বিসি যে রশ্মিটা আছে এই রশ্মিটা এই কোণের কি হবে, সমদ্বিখণ্ডক হবে, কারণ কোণটাকে এখানে টোটাল যে কোণটা আছে এই টোটাল কোণটাকে সমান দুই ভাগে ভাগ করছে। এই কারণে এই বিসি রশ্মিটা এই কোণের কি হবে, সমদ্বিখণ্ডক হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে অতএব অতএব বিসি রশ্মিটি বি কোণের সমদ্বিখণ্ডক। তাহলে বিসি রশ্মিটা কি হবে, এই বি কোণটার সমদ্বিখণ্ডক হবে। তো এখন আমরা যদি এখানে একটা ত্রিভুজ কল্পনা করি, ত্রিভুজটা কোনটা, এই যে এ বি পি, এই পুরো যদি আমরা একটা ত্রিভুজ কল্পনা করি তাহলে ত্রিভুজ এ বি পি এ। তো এই যে ত্রিভুজটা যখন আমরা কল্পনা করব, এই ত্রিভুজে দেখো যে এখানে একটা কোণকে কি করছে, সমদ্বিখণ্ডিত করছে। তো এই সম্পর্কিত কিন্তু একটা উপপাদ্য আছে যেটা আমরা এসএসসি তে পড়ছিলাম। তো উপপাদ্যটা হচ্ছে ত্রিভুজের কোনো একটা কোণকে যদি সমদ্বিখণ্ডিত করা হয় তাহলে ওই কোণের সমদ্বিখণ্ডক বিপরীত বাহুকে কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করে। সেটা কিরকম দেখো, ধরো যে আমরা কোনো একটা ত্রিভুজ কল্পনা করি, তাহলে ধরো যে এটা হচ্ছে একটা কোনো ত্রিভুজ। তো এখানে এই রশ্মিটা যদি এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করে তাহলে দেখো যে এই ত্রিভুজে এই রশ্মিটা এই কোণকে সমদ্বিখণ্ডিত করছে। তাহলে এটাকে যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে এই সমদ্বিখণ্ডকটা বিপরীত বাহুকে, বিপরীত বাহু কোনটা, এই কোণের বিপরীত বাহু হচ্ছে এইটা। তো এই বিপরীত বাহুকে কি করবে, কোণ সংলগ্ন বাহুদ্বয়ের, তাহলে এই কোণ সংলগ্ন বাহুদ্বয় কোনটা, এইটা একটা বাহু এবং এইটা একটা বাহু, তাহলে কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করে। তাহলে ধরো যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি এবং এটা হচ্ছে সি। তাহলে কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাত, তাহলে এখানে বাহু কি আছে, এ বি বাহু, তাহলে একটা হচ্ছে এ বি বাহু অনুপাত আর একটা বাহু হচ্ছে কি এসি বাহু, ঠিক আছে। তো এইটার অনুপাতে কি করবে, বিভক্ত করবে। তাহলে বিভক্ত করছে কোনটাকে, বিপরীত বাহুকে বিভক্ত করছে। তাহলে এখানে যদি আমরা ডি লিখি তাহলে এখানে দুইটা অংশ পাওয়া যায়, একটা হচ্ছে বিডি আর একটা হচ্ছে সিডি। তাহলে এই দুইটারও কি হবে, অনুপাত হবে। তাহলে এখানে দেখো যে আমরা এবি যেহেতু উপরে লিখছি, তাহলে এবি যেহেতু উপরে লিখছি তার মানে বিডি এইদিকে আমরা উপরে লিখবো ডিভাইডেড, নিচে আমরা কি লিখবো, সিডি লিখবো। যেহেতু অন্তস্থ ভাবে কি করে, বিভক্ত করে, তার মানে এই দুইটা কি হবে, সমান হবে। তো এই উপপাদ্য অনুসারে আমরা এখানেও সেম জিনিসটাই লিখবো। তাহলে ত্রিভুজ এ বি পি এ, এই দুইটা হচ্ছে কোণ সংলগ্ন বাহু, তাহলে এই দুইটার অনুপাত, তাহলে আমরা একটা লিখতে পারি হচ্ছে এ বি, তাহলে এ বি ডিভাইডেড আরেকটা বাহু কি, আরেকটা বাহু হচ্ছে বিপি, আরেকটা বাহু হচ্ছে বিপি ইজ ইকুয়াল, এখানে দেখো যে আমরা এ বি যেহেতু এইটা বাহু উপরে লিখছি তার মানে এই অংশটা কি হবে, উপরে হবে এই দিকে। তাহলে এই দিকে হবে হচ্ছে এসি ডিভাইডেড সিপি। তাহলে এইদিকে আমরা কি লিখলাম, এসি ডিভাইডেড সিপি লিখলাম। তাহলে এটা আমরা কোথা থেকে পাচ্ছি, একটা উপপাদ্য থেকে পাচ্ছি। তো আমরা এই উপপাদ্যটা এখানে লিখে দেব। তাহলে উপপাদ্যটা কি, উপপাদ্যটা হচ্ছে কোন ত্রিভুজের কোন একটি কোণকে, আচ্ছা কোন ত্রিভুজের
একটি কোণের সমদ্বিখণ্ডক বিপরীত বাহুকে কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করে। তাহলে অন্তস্থভাবে কি করে? বিভক্ত করে। তো এই উপপাদ্য অনুসারে কিন্তু আমরা এখানে এই লাইনটা লিখলাম, ঠিক আছে। তো এখন এখানে একটা জিনিস দেখো, যে এই বি বিন্দু এবং এই পি প্রাইম বিন্দু, এই দুইটা বিন্দু কিন্তু আমরা একই ধরতে পারি। কিভাবে একই ধরতে পারি? দেখো, এই অবতল দর্পণ কিন্তু কোনো একটা গোলকের অংশ, ঠিক আছে। এটা কিসের অংশ? কোনো একটা গোলকের অংশ। তাহলে আমরা যদি কেন্দ্র থেকে চিন্তা করি, কেন্দ্র থেকে এই বিন্দু দূরত্ব যা, এই কেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্ব কিন্তু তা। কারণ এইগুলা হচ্ছে ব্যাসার্ধ, এইগুলা কি? ব্যাসার্ধ। তার মানে ব্যাসার্ধটা কিন্তু এখানে এটাও বলতে পারি, এটাও বলতে পারি। বাট যদি আমরা এ বিন্দু থেকে চিন্তা করি বা পি বিন্দু থেকে চিন্তা করি, তখন কিন্তু একটু কম বেশি হয়, কিন্তু তবুও আমরা সেটাকে কি ধরতে পারি? সমান ধরতে পারি। তার মানে বি এবং পি প্রাইম বিন্দু এই দুটো হচ্ছে একই কল্পনা করতে পারি আর কি। তাহলে আমরা এখানে কি করতে পারি? আমরা কল্পনা করতে পারি যে বি ও পি প্রাইম একই হওয়ায়, তাহলে এই দুইটা যদি একই হয়, তার মানে এখানে আমরা কি রাখতে পারি? দেখো, এই যে এ বি আছে, এই এ বির জায়গায় আমরা কি রাখতে পারি? এ পি প্রাইম রাখতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে এ বি ইজ ইকুয়াল এ পি প্রাইম লিখতে পারি। তারপর দেখো যে এই যে সি বির জায়গায় আমরা সি পি প্রাইম লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখলাম সি বি, তাহলে এই সি বির জায়গায় আমরা কি লিখতে পারি? সি পি প্রাইম লিখতে পারি। তারপর দেখো যে এই যে পি বি, এই পি বির জায়গায় আমরা পি পি প্রাইম লিখতে পারি, কারণ এই বি বিন্দু এবং পি প্রাইম বিন্দুতে একই। তাহলে আমরা কি লিখতে পারি? পি বির জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে পি পি প্রাইম, এটা আমরা লিখতে পারি, ঠিক আছে। তো এই মানগুলা আমরা এখানে যদি এটাকে যদি 1 নম্বর সমীকরণে দেই, তাহলে এই মানগুলা আমরা 1 নং সমীকরণে বসাই দেব, ঠিক আছে। তাহলে এখন আমরা এখানে কি লিখতে পারি? দেখো, উপরে কি ছিল? এ বি ছিল। তো এ বির জায়গায় আমরা কি লিখতে পারি? এ পি প্রাইম লিখতে পারি। তাহলে এ বির জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে এ পি প্রাইম ডিভাইডেড এই যে বিপি, এই বিপি বা পিবি, এটার জায়গায় আমরা কি লিখতে পারি? পি পি প্রাইম লিখতে পারি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? পি পি প্রাইম লিখতে পারি ইজ ইকুয়াল, তারপর এখানে কি দেওয়া আছে? এসি আছে। তো এসির জায়গায় তো এখানে কোনো কিছু নাই, তাহলে এসির জায়গায় এসি হবে ডিভাইডেড, তারপর কি আছে? সিপি আছে। তো এই সিপির জায়গায় কি কোনো কিছু লেখা যায়? সিপির জায়গায় কোনো কিছু লেখা যায় না, তাহলে সিপি যেটা আছে ওটাই থাকবে। তাহলে পরবর্তী লাইন কিন্তু আমার এটা আসলো, ঠিক আছে। তো এখন দেখো যে এখানে আমাদের মানগুলা বসাইতে হবে, অর্থাৎ এপির মান কি হবে, এসির মান কি হবে, সিপির মান কি হবে, পি প্রাইমের মান কি হবে, এই মানগুলো আমাদেরকে বসাইতে হবে। তো মানগুলা বসানোর জন্য আমাদের এখানে কিছু জিনিস আগে থেকে লিখে নিতে হবে। এখানে আমরা দেব যে এখানে দেখো যে এই যে এ থেকে পি প্রাইম পর্যন্ত যে দূরত্বটা, এইটা যেহেতু বস্তু, এইটা আমাদের কি? বস্তু। আর এইটা হচ্ছে আমাদের কি? প্রতিবিম্ব, ঠিক আছে। তার মানে এই পি প্রাইম থেকে এই এ পর্যন্ত যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে মূলত বস্তুর দূরত্ব। এটা কিসের দূরত্ব বলতো? বস্তুর দূরত্ব। তাহলে আমরা লিখতে পারি যে এখানে বস্তুর দূরত্ব, তো বস্তুর দূরত্বটা কি? বস্তুর দূরত্বটা হচ্ছে এ পি প্রাইম। তো বস্তুর দূরত্বটাকে আমরা মূলত প্রকাশ করি হচ্ছে ইউ দ্বারা। তাহলে আমরা এখানে কি দেব? ইউ দেব। তো এই মানগুলা বসানোর ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যে এই ইউ এর সামনে কিন্তু প্লাস হয় আবার মাইনাস হয়। তাহলে কখন প্লাস হবে, কখন মাইনাস হবে? সহজ কথা হচ্ছে, দর্পণের সামনে যা কিছু থাকবে সবকিছু হচ্ছে প্লাস, আর দর্পণের পেছনে যদি কোনো কিছু যায় তাহলে সেটা হচ্ছে মাইনাস। তো এটা হচ্ছে একটা অবতল দর্পণ, এই দর্পণের সামনের অংশ হচ্ছে এটা। তো এই সামনের অংশে যা কিছু থাকবে সবকিছুই প্লাস, যদি কোনো একটা যদি দর্পণের পেছনে যাইতো তাহলে সেটাই হইতো কি? মাইনাস। তো এখানে যেহেতু সবকিছুই সামনে আছে, তার মানে সবকিছুই কি হবে? প্লাস হবে। আচ্ছা, এরপর দেখো যে এই যে এইটা হচ্ছে আমাদের প্রতিবিম্ব, তার মানে এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা, এটা হচ্ছে বিম্বের দূরত্ব, ঠিক আছে। তাহলে এটা আমাদের কার দূরত্ব? বিম্বের দূরত্ব।
তাহলে বিম্বের দূরত্ব, এই বিম্বের দূরত্বটা কি দেওয়া আছে, পি পি প্রাইম, পি পি প্রাইম। তো বিম্বের দূরত্বকে আমরা প্রকাশ করি হচ্ছে ভি দ্বারা, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো যে ফোকাস দূরত্ব কোনটা। এই যে ফোকাস বিন্দু থেকে মেরু বিন্দু পর্যন্ত যে দূরত্বটা, এটা হচ্ছে মূলত কি, ফোকাস দূরত্ব। তাহলে এখানে ফোকাস দূরত্ব ইজ ইকুয়াল, এটা কি হবে, এফ পি প্রাইম হবে। তাহলে এফ পি প্রাইম ইজ ইকুয়াল, ফোকাস দূরত্বকে প্রকাশ করা হয় এফ দ্বারা, তার মানে এটা কি হবে, এফ হবে। এরপর আবার দেখো যে এই যে বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত যে দূরত্বটা, এটাকে বলা হয় হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। তাহলে বক্রতার ব্যাসার্ধ, তো বক্রতার ব্যাসার্ধ ইজ ইকুয়াল, আমরা জানি যে সি থেকে পি প্রাইম পর্যন্ত দূরত্ব, তাহলে সি পি প্রাইম, আর এটাকে প্রকাশ করা হয় হচ্ছে আর দ্বারা। তো এখানে দেখো যে এই মানগুলো আমরা জানি। তো এখন এই মানগুলা থেকে আমরা এই সমীকরণে বসাই দিব, ঠিক আছে। তো এখন আমরা যদি এই সমীকরণে বসাই দিতে যাই, তাহলে এখানে দেখো যে আমাদের প্রথমে কি আছে, দেখো তো এ পি প্রাইম আছে। তো এ পি প্রাইমের মান এখানে দেওয়া আছে ইউ, তার মানে এটার মান বসাইতে পারবো। তারপর দেখো পি পি প্রাইম, তো এই যে পি পি প্রাইম এটার মানও দেওয়া আছে, এটাও বসাইতে পারবো। তারপর দেখো এখানে কি দেওয়া আছে, এসি দেওয়া আছে। তো এখানে কি এসির মান কোনো দেওয়া আছে, এসির মান কিন্তু নাই, তার মানে এসির মানটা আমরা সরাসরি বসাতে পারতেছি না। তো এখানে এসি কোন জায়গাটা দেখো তো, এসি হচ্ছে এইটুকু জায়গা, এ থেকে সি পর্যন্ত। তো এইটুকু জায়গার দূরত্ব কতটুকু, এইটাকে আমরা জানি, এটা কিন্তু আমরা জানি না। তো এটা আমরা কিভাবে বের করতে পারি, সেটা আমরা একটু আলাদাভাবে চিন্তা করি। তো এই রেখাটা আমরা এখানে অঙ্কন করি। তো এখানে হচ্ছে এই যে পুরো একটা রেখা, তো এই রেখাতে এইটা হচ্ছে তোমার পি প্রাইম, তারপরে কি আছে, তারপরে আছে হচ্ছে এফ, এফ এর পর কি আছে, এখানে এফ এর পর আছে হচ্ছে পি, তারপর এখানে কি আছে, তারপর আছে হচ্ছে সি বিন্দু, তারপর এখানে কি আছে, তারপর এখানে আছে হচ্ছে এ বিন্দু, ঠিক আছে। তো এখন দেখো যে আমাদের দরকার হচ্ছে এ থেকে সি পর্যন্ত দূরত্ব, অর্থাৎ এইটুকু দূরত্ব আমাদের দরকার। বাট আমরা তো এইটুকু দূরত্ব জানি না, আমরা কোন দূরত্বটা জানি, দেখো তো এই পি প্রাইম থেকে এ বিন্দু পর্যন্ত, অর্থাৎ এ পি প্রাইম, এই পুরো দূরত্বটা কিন্তু আমরা জানি। পুরো দূরত্বটা কি, পুরো দূরত্বটা হচ্ছে বস্তুর দূরত্ব, অর্থাৎ ইউ, পুরোটা হচ্ছে তোমার ইউ। তো এই পুরো দূরত্ব থেকে, মানে এই পুরো দৈর্ঘ্য থেকে যদি আমরা এই সামনের অংশটুকু বাদ দেই, এই অংশটুকু যদি আমরা বাদ দিই, তাহলে এই অংশটুকু পাবো কিনা, তার মানে ইউ মাইনাস, আমরা এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, এটা বিয়োগ করে দেবো। তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কি, সি পি প্রাইম। তো সি পি প্রাইম বলতে কি বোঝায়, সি পি প্রাইম বলতে আর এর মানকে কিন্তু বোঝায়। তার মানে আমরা এখানে ইউ মাইনাস কি দিতে পারি, সি পি প্রাইম দিতে পারি। আর ইউ বলতে এখানে কি বোঝায়, ইউ বলতে হচ্ছে এ পি প্রাইম, তাহলে এ পি প্রাইম। তো এখানে দেখো যে এই এসির জায়গায়, এই এসির জায়গায় আমরা কি লিখতে পারি, এসির জায়গায় আমরা লিখতে পারি এ পি প্রাইম, অর্থাৎ এই পুরোটা, মাইনাস সি পি প্রাইম, অর্থাৎ এইটুকু। তাহলে এই পুরোটা থেকে আমরা এইটুকু মাইনাস করে দিলাম, ফলে আমাদের এই এসি পরিমাণ দূরত্বটা কিন্তু বের হয়ে আসলো। তার মানে আমরা পরের লাইনটা এইভাবে লিখতে পারি যে এখানে আমরা দিলাম হচ্ছে এ পি প্রাইম ডিভাইডেড পি পি প্রাইম ইজ ইকুয়াল, এই এসির জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে এ পি প্রাইম মাইনাস সি পি প্রাইম ডিভাইডেড, নিচে আমরা কি লিখতে পারি, সিপি লিখতে পারি। এখন কথা হচ্ছে সিপির দূরত্ব কি আমরা জানি, সিপি বলতে কোনটুকু জায়গা বোঝায়, এখান থেকে এইটুকু জায়গা বোঝায়। তো এইটুকু জায়গার তো আমরা দূরত্ব জানি না। তো এখন এটা আমরা কিভাবে বের করব, দেখো এটা বের করার জন্য আমরা আবার এই জায়গাটাতে আমরা আবার একটু দেখবো। তাহলে এখন আমাদের দূরত্বটা দরকার কার, এখন আমাদের দূরত্বটা দরকার হচ্ছে সিপি, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এই জায়গাটুকুর দূরত্ব আমার জানা দরকার। বাট আমি জানি কোনটা বলতো, আমি কিন্তু এখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটা জানি। তো এই দূরত্বটা কি, সি থেকে পি প্রাইম পর্যন্ত, তাহলে এই দূরত্বটা হচ্ছে সি পি প্রাইম, এই দূরত্বটা কিন্তু আমরা জানি। এই দূরত্বটাকে কি বলা হয় দেখো তো, সি পি প্রাইম মানে হচ্ছে আর, তার মানে এই দূরত্বটা জানা আছে। এখন এখান থেকে এই দূরত্বটা আমার জানা আছে কিনা এটা দেখতে হবে। তো এই যে পি পি প্রাইম, এই পি পি প্রাইম কিন্তু জানা আছে ভির মান। তার মানে দেখো যে এখান থেকে এই পুরো জায়গাটা থেকে যদি আমি এই জায়গাটা বাদ দিই, তাহলে এই জায়গাটা পাবো কিনা বলো, এই জায়গাটা কিন্তু পাবো। তার মানে আমি এখানে সিপি ইজ ইকুয়াল লিখতে পারি এই পুরো জায়গাটা, পুরো জায়গাটা কি, সিপি প্রাইম মাইনাস, তারপরে এই জায়গাটা বাদ দিতে পারি, এই জায়গাটা কি, পি পি প্রাইম, পি পি প্রাইম। তাহলে এখানে দেখো নিচে সিপির জায়গায় আমি লিখতে পারি হচ্ছে সি পি প্রাইম মাইনাস হচ্ছে পি পি প্রাইম।
আশা করি যে এই পর্যন্ত সবাই ক্লিয়ার। তো এখন আমরা কি করব, এই জায়গাটাতে এই মানগুলা বসাই দেব। তাহলে মানগুলো আমরা এখন কি করব, বসাই দেব। তো এ পি প্রাইম বলতে কি বোঝায়, এ পি প্রাইম বলতে হচ্ছে ইউ, তারপর হচ্ছে ডিভাইডেড পি পি প্রাইম বলতে কি বোঝায়, পি পি প্রাইম বলতে বোঝায় হচ্ছে ভি ইজ ইকুয়াল, তারপর এ পি প্রাইম বলতে ইউ মাইনাস সি পি প্রাইম, তো এই সি পি প্রাইম মানে হচ্ছে আর, তারপর হচ্ছে ডিভাইডেড নিচে কি আছে সি পি প্রাইম, তো সি পি প্রাইম মানে হচ্ছে আর মাইনাস পি পি প্রাইম, তো এই যে পি পি প্রাইম মানে কি ভি, তো আমরা এখানে মানটা বসাই দিলাম। ঠিক আছে, তো এখন আমরা আড়াআড়ি গুণ করে দেব। তাহলে এখন আমরা কি করব, আড়াআড়ি গুণ করে দেব। তো আমরা যদি আড়াআড়ি গুণ করে দেই তাহলে দেখো যে এইটা এইদিকে আসবে, ইউ এর সাথে গুণ হবে। তাহলে ইউ এর সাথে যদি গুণ হয় তাহলে এখানে আমরা লিখতে পারি ইউ আর মাইনাস ভি ইউ ইজ ইকুয়াল, এই ভিটা এইদিকে গিয়ে এই পুরোটার সাথে গুণ হবে, তাহলে ভি ইউ মাইনাস ভি আর, এটা ঠিক আছে। তো এখন আমরা কি করতে পারি দেখো, এখন আমরা এখানে দেখো যে এই যে মাইনাস ভিউ, এই মাইনাস ভিউটাকে ওই দিকে নিয়ে যেতে পারি, আর ভিআর যেটা আছে ভিআরটাকে এই দিকে নিয়ে আসতে পারি। বা আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে আর যার যার সাথে আছে, এখানে কি এর সাথে আর আছে, এর সাথেও আর আছে, তার মানে এই দুইটাকে আমরা একখানে করব। আর এখানে যেহেতু এখানে ভিইউ আছে, এখানে ভিইউ আছে, এই ভিইউ দুইটাকে আমরা একদিকে করব। ঠিক আছে, তো সেটা কিভাবে করতে পারি দেখো, এখানে ইউ আরটা ঠিক থাকলো, ইউ আর, তো এখানে এই যে মাইনাস ভি আর আছে, এটাকে আমরা এইদিকে নিয়ে আসলাম, তাহলে প্লাস ভি আর ইজ ইকুয়াল, এখানে কি ছিল আগে থেকে ভিইউ ছিল, আর এই যে মাইনাস ভিইউটা আছে ওইদিকে নিয়ে গেলে কি হবে, প্লাস ভিইউ হবে, প্লাস কি হবে ভিইউ হবে। তো এরপর দেখো যে এখান থেকে আমরা লিখতে পারি যে ইউ আর প্লাস হচ্ছে ভি আর ইজ ইকুয়াল, এখানে কি লেখা যায় টু ভিইউ কিন্তু লেখা যায়। তো এখন এই যে এই জায়গাটাকে আমরা ভাগ করব, কি দ্বারা ভাগ করব, এখানে আমরা ইউ ভি আর দ্বারা এই তিনটাকেই আমরা কি করব, ভাগ করব, মানে উভয় পার্শ্বকে আমরা কি করব, ইউ ভি আর দ্বারা ভাগ করব। তো যদি আমরা ইউ ভি আর দ্বারা ভাগ করি তাহলে দেখো যে এখানে ইউ এবং আর কাটা যাবে, তাহলে নিচে কি থাকবে, নিচে থাকবে হচ্ছে 1 ডিভাইডেড নিচে কি থাকবে, নিচে ভি থাকবে, তারপর হচ্ছে প্লাস এখানে ভি এবং আর কাটা যাবে, আর নিচে কি থাকবে, ইউ থাকবে ইজ ইকুয়াল, তারপর এখানে দেখো যে উপরে কি আছে 2 আছে, তাহলে উপরে 2 থাকলো ডিভাইডেড, এখানে ভি কাটা যাবে, ইউ কাটা যাবে, তাহলে থাকবে কি আর থাকবে, তাহলে আমরা নিচে এখানে কি দিলাম, আর দিলাম। তাহলে এটা আমরা কিভাবে পাইছি, আমরা উভয় পক্ষকে ইউ ভি আর দ্বারা ভাগ করে, তাহলে ইউ ভি আর দ্বারা ভাগ করে আমরা কি পাইছি, এই লাইনটা কিন্তু পাইছি। ঠিক আছে, তো এরপর দেখো আমরা কি করতে পারি, এখানে আমাদের কি আছে, আর আছে, তো এই আর সমান আমরা একটা সূত্র জানি যে এফ ইজ ইকুয়াল হচ্ছে আর ভাগ 2, তার মানে এখান থেকে আমরা লিখতে পারি আর ইজ ইকুয়াল কি 2f, এটা লিখতে পারি। তাহলে এখন দেখো যে এখানে থাকলো হচ্ছে 1 বাই ভি প্লাস 1 বাই ইউ ইজ ইকুয়াল 1 ডিভাইডেড, এই আর এর জায়গায় আমরা কি লিখতে পারি, এখানে তো 1 না এখানে 2, আর এর জায়গায় আমরা কি লিখতে পারি 2f লিখতে পারি। তো এখন এই 2 এবং এই 2 কাটা, তাহলে আমরা এখানে একটু সাজিয়ে লিখি 1 বাই ইউ প্লাস 1 বাই ভি ইজ ইকুয়াল হচ্ছে 1 বাই এফ, এটাই হচ্ছে आंसर। তাহলে এভাবে আমরা কি করব, সূত্র যেটা আছে এই সূত্রটার প্রতিপাদন করব। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো চ্যাপ্টার নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।